দুর্ভাগ্যক্রমে কিছু মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্বরা তারা বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন, যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যে আপনার 2016 সালে ভিশন 2030 করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন, এবং তারপরের ব্যাপার আপনি জানেন যে 2022 সালে 27 দফা, এবং তারপরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সংস্কারের কর্মসূচি আমরাই দিয়েছি 23 সালে। তো এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে 31 দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া হয়েছে, আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। তো সেটা সম্পর্কে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে আছেন আমাদের প্রবীণ নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ, প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন, তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ ও যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোন প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোন সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোন প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনায় আসেনি। তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি, তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশনের কতিপয় ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতে আমরা সম্মতি জানিয়েছি। আমরা কিন্তু স্পেসিফিক কথাগুলো বলছি আজকে আপনাদের সামনে। শুধু 29 নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি। আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতুক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং 5টিতে আংশিক একমত হয়েছি। 5টি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি। 11টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি,
যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয়। উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে আমরা একমত হয়েছি, 9টিতে আংশিকভাবে একমত হয়েছি, 18টিতে ভিন্ন মত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দিয়েছি। উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি। প্লিজ, তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদে র্যাটিফাই ও সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন হবে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আমরা একমত হয়েছি এবং 14টিতে আংশিকভাবে একমত হয়েছি। 64টিতে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছি। অর্থাৎ এসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে ও বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছি। 24টি বিষয়ে আমরা একমত হতে পারিনি। উল্লেখযোগ্য যে নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত 12টি আইন ও 6টি নীতিমালা আছে। এই বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানেও নির্দিষ্ট বিধান আছে। এসব প্রস্তাবের বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে, তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আনিত সকল প্রস্তাবে একমত হয়েছি। আইনি সংস্কারের বিষয়ে আলোচনা অব্যাহত আছে। সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশে আমরা দফা ওয়ারি মতামত দিয়েছি। অধিকাংশ সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়ে আমরা তা বিচার বিভাগের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়নে পরামর্শ দিয়েছি। কারণ ইতিপূর্বে 1988 সালে এমন উদ্যোগকে উচ্চ আদালত বাতিল করে দিয়েছিল। এমন বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। রাষ্ট্র পরিচালনার এবং সংসদীয় কার্যক্রম দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা যুক্তিগ্রাহ্য মতামত দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি। প্রিয় বন্ধুগণ, ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে। সংস্কার কমিশন সময় প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। এই বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়নি বলে আমরা মন্তব্য করা থেকে বিরত থাকছি। দীর্ঘ প্রায় 1.5 যুগ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে
বিএনপি শুধু টিকে থাকেনি, বরং অধিকতর শক্তিশালী ও জনপ্রিয় হয়েছে। শত শহীদের রক্তে, গুম খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে, আরো লাখো নেতা কর্মীর অবর্ণনীয় দুঃখ শোকে বিএনপির ঐক্য আরো দৃঢ় হয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তি ও সামর্থ্যকে নিয়ে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বিএনপি দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। আমরা যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে হাজারো শহীদের রক্তে অর্জিত পরিবর্তনের সুযোগকে গঠনমূলকভাবে কাজে লাগাই এবং মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং 2024-এর জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব পালনে ব্যর্থ নই। জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই আমাদের প্রথম যে প্রস্তাব ছিল তাদের, সেই প্রস্তাবে আমরা আমাদের মতামতগুলো আমরা দিয়ে দিয়েছি। তখন তারপর থেকে কোনো কিছু তারা সরকার বলেছিল, দায়িত্ব নিচ্ছিল যে তারা এটা করবে, কিন্তু এখন পর্যন্ত তারা সেটা আনেনি। আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনো প্রস্তুত আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়, এটা বহুবার বলেছি, এখনো বলছি, এবং আমরা মনে করি যে যেটা নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। কিন্তু তারপরেও বিষয় যখন আসবে আমরা আলোচনা করব, আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই, এবং আমাদের প্রতিনিধিরা সারা দিন ধরে আলোচনায় থাকতেছেন। তারা একা বলতেছেন আর আরো 20 জন 30 জন অন্যরা বক্তব্য রাখতেছেন, শুনতেছেন তারা আর কি। এই মিটিং এর প্রধান অতিথি হওয়ার মতো আর কি, মানে সবার শেষে এসে দুই কথা বলার সুযোগ। যাই হোক, আমি বলি যেটা সেটা হলো যে সংস্কার করে যারা আমাদের এত মানুষ খুন করেছে, গুম করেছে, এত টাকা লুটপাট করেছে, তাদের বিচার হওয়া, এই সবই আমরা চাই। একটা বছর প্রায় হয়ে গেল, এখনো যে নির্বাচনের যেটা সম্ভাব্য তারিখ চিন্তা করা হয়েছে, সেটা এখনো প্রায় 7 মাস দেরি আছে। কাজে আমরা বিশ্বাস করি যে বিচারও ব্যাপারেও আমরা দৃশ্যমান অগ্রগতি এর মধ্যে সম্পন্ন করতে পারি এবং সংস্কারের কাজও আমরা শেষ করতে পারি। জুলাই সনদ আরো আগে করা সম্ভব ছিল। এখন যারা করছে না বা যাদের এটা দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব না, আমরা করতে পারবো না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে, দায় বিএনপি নেবে না। আমরা বহু আগে আমাদের মতামত দিয়ে দিয়েছি সনদের ব্যাপারে, আমরা সংস্কারের প্রস্তাবও আমরা দিয়ে রাখছি। আমরা বিচারের ব্যাপারে আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক। আমরা বহু আগে বলেছিলাম আর কি যে ইনভেস্টিগেশন অফিসারগুলো আরো বেশি করে নিয়োগ করা হোক, শোনা হয় নাই। কাজে দায় বিএনপির না। প্রশ্নটা হচ্ছে কি যে আপনার কোন উদ্দেশ্যে এটা করা হচ্ছে, এটা বোঝা দরকার। বিএনপি, আমরা আগেই বলেছি যে বিএনপি পরীক্ষিত রাজনৈতিক একটা গণতান্ত্রিক দল। আমি আবার আজকে জোর দিয়ে বলতে চাই, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে কিন্তু আমাদের কোনো মানে রাগঢাক নাই, খুব সোজা কথা। আমরা নির্বাচনের মাধ্যমে আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, জনগণের ভোটের মাধ্যমে। আমরা কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে, এটার মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নিয়ে কারো কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠতে পারে না, যেটা আমরা বলি। আমরা 15 বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি একটা মাত্র, যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। গণতন্ত্র নিয়ে গেছে হাসিনা, ফ্যাসিস্ট সরকার, আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই। তার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অধিকার আমি চাই, আমার বাক স্বাধীনতা চাই, আমার বিচারের অধিকার চাই, ন্যায় বিচারের অধিকার চাই, এই বিষয়গুলো, তাই না? সেইখানে তো আমাদের আসলে আপনারাই বলেন কত দিন, কত দুপুর আপনাদের সেই প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে
আপনারা কাভার করেছেন আমাদের প্রোগ্রামগুলো, আমাদের সেই আপনার সমাবেশগুলো আপনারা কাভার করেছেন রোদ্রে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে। কতদিন লাঠি পেটা খেয়ে আপনারা রক্তাক্ত হয়েছেন আমাদের কর্মসূচিগুলোতে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। সেই ক্ষেত্রে আজকে এই প্রশ্নটা করতে আসে, কেন আসে? ওইটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো? একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার মেলাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। আর জনগণ কিন্তু বলতে আপনার কয়েকটি গুটিকত শহরের লোক নয়, জনগণ বলতে কিন্তু সারা বাংলাদেশ। আর বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি, ওই যে কথাটা নজরুল ভাই বললেন কিছুক্ষণ আগে, এখানে বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দল শুরু করেছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান করেছেন। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করবার স্বাধীনতা, সংসদীয় গণতন্ত্র, এমনকি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটা নির্বাচনের ব্যবস্থা, সবকিছুই বিএনপির উদ্যোগ নেতৃত্বেই হয়েছে। অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতি, আপনার অর্থনীতিতে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসা, এবং তাতে আপনার রাইজিং বাংলাদেশ, ইমার্জিং টাইগার, এই সমস্ত আপনার বিশেষণে বিভূষিত হয়েছে তাই না? সব কিছু কিন্তু সংস্কারের মাধ্যমে। এই যে আপনার ভ্যাট, এটা নিয়ে কত আপনার শুনতে হয়েছে আমাদেরকে ওই সময় কথা, সেটা আজকে তার রেজাল্ট সবাই পাচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো ভুল করে মানুষকে ব্যাখ্যা করে দিয়ে বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে, বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে থেকেছে, যা কিছু ভালো অর্জন বিএনপি সেখানে থেকেছে এবং নেতৃত্ব দিয়েছে। সে কথা আমি এই মুহূর্তে বলবো না। তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়।